আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি বরাবরের মতো আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, তোমাদের সাথে এই পড়ন্ত বিকেলে আছি। সকলকে শুভ অপরাহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রায় সারাদিনই ক্লাস করেছো, একটু ক্লান্তও আছো, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমাজকর্ম প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ে আছি। সমাজকর্ম প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে শুনেছ যে সমাজকর্ম হচ্ছে পদ্ধতি নির্ভর একটা অনুশীলনধর্মী সামাজিক বিজ্ঞান। এই যে পদ্ধতি নির্ভর অনুশীলনধর্মী সামাজিক বিজ্ঞান, সেই পদ্ধতির বিষয়টি আজকে আলোচনা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পদ্ধতিকে সমাজকর্ম বিষয়ে এইভাবে উল্লেখ করতে পারি, একটি মানব দেহের সাথে। একটা মানুষের দেহের মধ্যে বা দেহে সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান হলো মানুষের হার্ট বা হৃৎপিণ্ড। শরীরের অন্য অন্য অংশ যদি দু একটা অংশ যদি অচল থেকে যায়, তারপরেও যদি হৃৎপিণ্ডের কার্যক্ষমতা থাকে, তাহলে কিন্তু মানুষটি জীবিত থাকে। ঠিক একইভাবে সমাজকর্মের পদ্ধতি না থাকলে সেটা কিন্তু আর সমাজকর্ম থাকে না। তোমাদের হয়তো মনে আছে, ইতিপূর্বে আমরা সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট কিছু প্রত্যয়ের বিষয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে ছিল সমাজ কল্যাণ, সমাজ সেবা, সমাজ সংস্কার ইত্যাদি বিষয়গুলি। এই যে সমাজ সেবা, সমাজ কল্যাণ, সমাজ সংস্কার ইত্যাদি বিষয়ের সাথে সমাজকর্মের যে পার্থক্যটা হয়, সেই পার্থক্যটা কিন্তু হয়ে আসে এই যে সমাজকর্ম পদ্ধতির ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ঘরে বসে যারা এখনকার এই লাইভ ক্লাসে আসো, আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা যদি তোমাদের পাঠ্য যে বইটি আছে, এনসিটিভি অনুমোদিত যে বইগুলি আছে, যার কাছে যে লেখকেরই বই থাকুক না কেন, যে কোনো একটি বই হলেই হবে, তুমি একটু তোমার বইয়ের ৬ষ্ঠ অধ্যায়টি একটু খুলে দেখলে বা এই ক্লাসের সাথে সাথে বইটিও যদি একটু ফলো করো, তাহলে তোমার জন্য বিষয়টি আরো বেশি সহজ হয়ে উঠবে। আর আমি তো চেষ্টা করব তোমাদের সাথে আছি ব্যক্তিগতভাবে তোমাদের এই বিষয়টিকে যতটা তোমাদের উপযোগী বা সহজভাবে উত্থাপন করা যায়, সেটি আমি চেষ্টা করব। তারপরেও যদি কারোর বোঝার অসুবিধা থাকে বা কিছু প্রশ্ন থাকে, তাহলে দয়া করে তোমরা কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যগুলি লিখতে পারো। তাহলে আমরা আগামী ক্লাসটি সেভাবেই তোমাদের নেয়ার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি আমাদের আজকের মূল সেশনে। বলা হচ্ছে কি যে বিশ্বব্যাপী সমাজকর্ম একটা সাহায্যকারী বা হেল্পিং বা সক্ষমকারী এনাবেলিং পেশা হিসাবে স্বীকৃত। এ স্বীকৃতির অন্যতম কারণ হচ্ছে সমাজকর্ম এখন বিজ্ঞান ও কলাভিত্তিক জ্ঞান, মানবহিতৈষী দর্শন, পেশাগত মূল্যবোধ এবং দক্ষতা ও নৈপুণ্য ভিত্তিক মানব সেবামূলক কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে শব্দগুলি আছে, এই শব্দগুলির সাথে কিন্তু তোমরা ইতিমধ্যে পরিচিত হয়েছ। আমরা একেবারে প্রথম অধ্যায় পড়াতে গিয়ে যে জিনিসটি বলেছিলাম, বিজ্ঞান ও কলাভিত্তিক জ্ঞান, তোমরা একটু স্মরণ করতে পারো যে আমরা এর আগের যে অধ্যায়টি, অর্থাৎ পঞ্চম অধ্যায় যখন আমরা আলোচনা করেছিলাম, সেই পঞ্চম অধ্যায় কিন্তু সমাজকর্মের সাথে
অন্যান্য সামাজিক বিজ্ঞানের বা জ্ঞানের অন্যান্য শাখার একটা সম্পর্কের কথা কিন্তু আমরা বলেছিলাম। যদিও এই পঞ্চম অধ্যায়টি তোমাদের 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে সেখানে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তোমরা তো ইতিমধ্যে এই পঞ্চম অধ্যায়টা কিছুটা পাঠ করেছো বা ওখান থেকে কিছুটা ধারণা নিয়েছো। তাহলে সেখানেই কিন্তু এই যে বিজ্ঞান ভিত্তিক এবং কলা ভিত্তিক যে জ্ঞান, তার মানে অন্যান্য বিষয় থেকে এখানে জ্ঞানগুলোকে এইভাবে সমৃদ্ধ করা হয়েছে। এই জন্য এটা বিজ্ঞান এবং কলা ভিত্তিক জ্ঞান। তার সাথে সাথে মানবহিতৈষী দর্শন, আমরা সমাজকর্মের যখন মূল্যবোধগুলো পড়িয়েছি তখন কিন্তু এই মানবহিতৈষী দর্শনের কথা আসছে কি পেশাগত মূল্যবোধের কথা। আর যখন মানবহিতৈষী দর্শন এবং পেশাগত মূল্যবোধ আসে, সাথে সাথে সেখানে কিন্তু যারা এটাকে কি করে, অনুশীলন করে বা চর্চা করে, তার দক্ষতা এবং নৈপুণ্য এ দুটো কিন্তু বেড়ে যায়। আর দক্ষতা এবং নৈপুণ্য যখন বাড়ে তখনই কিন্তু সে সেবাটা খুব ভালোভাবে দিতে পারে। খুব সাধারণভাবে তোমাদের কাছে প্রচলিত নিয়ম অনুযায়ী যে একজন সমাজকর্মী, যেহেতু বাংলাদেশে বা আমাদের মতো এইরকম অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে সমাজকর্ম এখনো পেশাগত মর্যাদা লাভ করে নাই, এই জন্য কিন্তু আমরা এই সমাজকর্ম অনুশীলন বা চর্চার বিষয়টি সেভাবে আমরা বুঝতে পারি বা আনতে পারি না। কিন্তু খুব আমাদের সমাজে প্রচলিত যে দুইটি পেশা আছে, একটি হচ্ছে চিকিৎসা পেশা আর অন্যটি হচ্ছে আইন পেশা, অর্থাৎ আইনজীবীদের যে কাজ বা চিকিৎসকের যে কাজ। যে চিকিৎসকের কাছে যত বেশি রোগী যায়, যত বেশি চিকিৎসক বা একজন ডাক্তার প্র্যাকটিস করেন, তত কিন্তু তার কি হয়, দক্ষতা এবং নৈপুণ্যটা এই দুটো বিষয় বেড়ে যায় এবং তার সেবার মানটাও ততটা উন্নত হয়। ঠিক একইভাবে একজন আইনজীবী যার কাছে প্রচুর তার ক্লায়েন্ট বা মক্কেল আসে, সেও কিন্তু কেন আসে, তার দক্ষতা এবং তার নৈপুণ্যতার সে বাড়াতে পেরেছে। কিসের মাধ্যমে? অনুশীলন বা চর্চার মাধ্যমে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে সমাজকর্ম এটা সেই প্রচলিত সমাজসেবা বা সমাজ সংস্কারের কাজ না বা সমাজ কল্যাণের কাজ না, এটা একটা বিজ্ঞান ভিত্তিক অনুশীলন বা একটা চর্চার বিষয়। আর এই যে অনুশীলন বা চর্চার বিষয়, এইটা করতে গিয়ে একে কিছু কি করতে হয়, এই যে আমরা বিজ্ঞান ভিত্তিক কথা বললাম, বিজ্ঞান ভিত্তিক মানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এরকম না। বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ বিশেষ জ্ঞান ভিত্তিক বা একটা সিস্টেমেটিক ওয়েতে। এই যে সিস্টেমেটিক ওয়েতে যখন কাজটা করা হচ্ছে তখনও কিন্তু কাজটা বিজ্ঞান ভিত্তিক হচ্ছে। ঠিক একইভাবে সমাজকর্মে যখন এই যে সমস্যা সমাধানের দিকগুলো বা সমস্যা সমাধানের প্রক্রিয়াগুলো বিশেষ জ্ঞানের সাহায্যে করা হচ্ছে, তখনই কিন্তু এখানে বিজ্ঞানের আশ্রয় নিতে হচ্ছে। বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। আর এই বিশেষ জ্ঞান নিয়ে যখন সমাজকর্ম অনুশীলন বা চর্চা করা হয়, তখনই কিন্তু এটা একটা কি পায়, বিজ্ঞান ভিত্তিক একটা জ্ঞানে রূপান্তরিত হয়। আর বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে রূপান্তরিত হলে সেখানে কিন্তু কিছু পদ্ধতি মেনটেন করতে হয় বা পদ্ধতি অনুশীলন করতে হয়। সেটা আমরা বলছি যে সমাজকর্ম কাজগুলো করতে গিয়ে বা বিজ্ঞান ভিত্তিক করতে গিয়ে এখানে অনুশীলনের জন্য ব্যক্তি, দল ও সমাজের সমস্যা সমাধানে মানুষকে সেবা দান করে থাকে। আর এটি হলো সমাজকর্মের একটা অনন্য বৈশিষ্ট্য। বর্তমান বিশ্বে বিশেষ করে দুইটি বিশ্বযুদ্ধ এবং সাথে সাথে শিল্প বিপ্লবের ফলে মানুষের মধ্যে যে একটা অভাবনীয় পরিবর্তন এসছে, মানুষের ব্যক্তিগত জীবনে, মানুষের সামাজিক জীবনে, মানুষের অর্থনৈতিক জীবনে যে অভাবনীয় পরিবর্তন, এই অভাবনীয় পরিবর্তনের ফলে মানুষের জীবনে সমস্যাগুলো হয়ে গেছে বহুমুখী এবং জটিল। আর এই বহুমুখী ও জটিল সমস্যাগুলো পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এই সকল বহুমুখী, জটিল, পারস্পরিক সম্পর্ক যুক্ত সমস্যাগুলো সমাধান করার জন্য কি করা হয়েছে, সামাজিক বিজ্ঞানের নতুন একটি শাখা উদ্ভব হয়েছে,
যেটি হলো সমাজকর্ম। আর এই সমাজকর্ম কাজ করে তার পদ্ধতি মেনে নিয়ে। সেই পদ্ধতিটা কি তাইলে? সেই পদ্ধতি মেনে যে কাজ করে, আমরা এখন দেখি পদ্ধতিটা কি। আমরা বলছি পদ্ধতির, তোমরা যদি একটু স্লাইডে খেয়াল করো, পদ্ধতির ধারণা, কনসেপ্ট অফ সোশ্যাল ওয়ার্ক মেথড। পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হলো মেথড। মেথড শব্দটি গ্রিক মেটা এবং হোডোস এই দুটো শব্দ থেকে উদ্ভূত। মেটা শব্দের অর্থ হলো সুশৃঙ্খল এবং হোড শব্দের অর্থ হলো উপায়। সুশৃঙ্খল অর্থাৎ খুব সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে। কি হচ্ছে? হোডসে হচ্ছে উপায়, অর্থাৎ উৎপত্তিগত দিকে যদি আমরা বলি তাহলে কি হবে? কোনো কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার যে পন্থা বা ওয়ে বা রাস্তা, যার সাহায্য নিতে হয়, সেটিকেই পদ্ধতি বলে, বা সেটি হলো পদ্ধতি। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে পদ্ধতি, যেটার ইংরেজি হলো মেথড, এর সাথে কিন্তু আবার কিছু কৌশল বা টেকনিক আছে। পদ্ধতি এক জিনিস, আর কৌশল বা টেকনিকও কিন্তু ভিন্ন একটা জিনিস। মেথড বা পদ্ধতি হলো কাজটি কি উপায়ে করা হবে, অর্থাৎ কাজটি আমি কেমন ভাবে করব। আর টেকনিক বা কৌশল হলো যে কাজটি যে আমি উপায়টা বের করলাম, এটা করতে যে এই কিভাবে করা হবে, আর তার সাথে সাথে হলো কি যে কি উপায়ে করা হবে। তাইলে এই যে কিভাবে করা হবে বা কি উপায়ে করা হবে, এইটি যে বিষয়, এটি হলো মূলত সমাজকর্ম পদ্ধতি। এই সমাজকর্ম পদ্ধতির আবার কিছু ধরন আছে। সেই ধরনগুলো আমরা দেখি। বলা হচ্ছে কি যে মানুষের সমাজ, সংস্কৃতি, পরিবেশ, সমস্যা, সম্পদ, চাহিদা প্রভৃতি পার্থক্য থাকার কারণে সমাজকর্মে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুশীলন করা হয়। অর্থাৎ এই কাজ করার জন্য কোনো সুনির্দিষ্ট বা নির্ধারিত একটি পদ্ধতি নাই। কেন নাই? যে মানুষের সমাজ ভিন্ন ভিন্ন, মানুষের সংস্কৃতি ভিন্ন ভিন্ন, মানুষের পরিবেশ ভিন্ন, এমনকি সমস্যারও কিন্তু ভিন্নতা আছে, সম্পদ, চাহিদা, এগুলোর তো ভিন্নতা আছেই। যে কারণে কিন্তু সমাজকর্মের এই পদ্ধতিগুলোর মধ্যেও কিন্তু আছে ভিন্নতা। সমাজকর্মের একজন পথিকৃৎ মনীষী ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, যিনি W.A. ফ্রিডল্যান্ডার নামে পরিচিত। তোমরা যদি ভবিষ্যতে কখনো সমাজকর্ম বিষয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করো, সেটি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই হোক, তোমরা দেখবে যে সেখানে এই ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডারের বিভিন্ন কথা, বা আমরা সহজ কথায় যেগুলোকে উদ্ধৃতি বা কোটেশন বলি, এগুলো কিন্তু এসছে। উনি সমাজকর্ম বিষয়ের উপরে বেশ কিছু পুস্তক রচনা করেছেন, যেগুলি যারা সমাজকর্ম আমরা চর্চা করি বা সমাজকর্ম পাঠের সাথে যারা জড়িত বা সমাজকর্ম থেকে জ্ঞান অর্জন করার জন্য ফ্রিডল্যান্ডারের বিভিন্ন বইয়ের কিন্তু সহায়তা নিতে হয়। তার বিখ্যাত বই হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রসঙ্গে তোমাদের একটু মনে করিয়ে দিই, তোমরা কিন্তু প্রায় এই রকমই কিন্তু কিছু বইয়ের কথা তোমরা ইতিপূর্বে শুনেছ। আমরা যখন সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়েছি বা সংজ্ঞা দিয়েছি, তখন তোমরা কিন্তু ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক এইরকম একটি বইয়ের নাম শুনেছ। আশা করি তোমাদের মনে আছে। এরপরে কিন্তু একটু ভিন্নতা এসছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এই গ্রন্থে ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার সমাজকর্মের এই যে সমস্যা সমাধানের জন্য পদ্ধতিগুলোকে উনি দুইটা ভাগে ভাগ করেছেন। প্রথমটি বলছেন উনি মৌলিক পদ্ধতি, যে মৌলিক পদ্ধতিতে তিনটে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, আর এই মৌলিক পদ্ধতিগুলোকে সাহায্য করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য কি আছে, আরো তিনটে সহায়ক পদ্ধতি আছে। এই মোট 6টি পদ্ধতি।
তাহলে মূল ভাগ আসছে আমাদের তিনটি পদ্ধতি, যেটা মৌলিক পদ্ধতি আমরা বলছি। সেই মৌলিক পদ্ধতির মধ্যে থাকছে, তোমরা খেয়াল করো একটু, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম। এছাড়াও থাকছে কি সহায়ক যে পদ্ধতি, এই সহায়ক পদ্ধতির মধ্যে থাকছে সমাজ কল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি প্রথমে যেটা বলছিলাম মৌলিক পদ্ধতিগুলোর কথা। মৌলিক পদ্ধতি বলতে সেই সবকে বোঝায় যেগুলো সমস্যা সমাধানের সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে অনুশীলন করা হয়। তাহলে কি হচ্ছে, সেগুলোকে আমরা মৌলিক পদ্ধতি বলি যে পদ্ধতিগুলো সরাসরি বা প্রত্যক্ষভাবে অনুশীলন করা হয়। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সামগ্রিক কার্যক্রম এই পদ্ধতিগুলোকে কেন্দ্র করে আবর্তিত হয়, বিধায় এই পদ্ধতিগুলোকে মৌলিক পদ্ধতি বলা হয়। এই মৌলিক পদ্ধতির মধ্যে কি ব্যক্তি, দল ও সমষ্টির ভিন্নতার প্রেক্ষিতে এবং প্রয়োগের ব্যাপকতার ইউনিট বিবেচনায় মৌলিক পদ্ধতিকে, যেটা আমরা একটু আগেই বললাম যে তিন ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম। আর সহায়ক পদ্ধতিগুলোকে এটাকেও তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই দেখি যে সহায়ক পদ্ধতি আমরা কাকে বলছি। সহায়ক পদ্ধতি বলতে সেগুলোকেই বোঝাচ্ছে যেটা সমস্যা সমাধানে সরাসরি অনুশীলন না করে পরোক্ষভাবে অনুশীলন করা হয়, সেটি হচ্ছে সহায়ক পদ্ধতি। অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম যেটি সরাসরি প্রয়োগ করা হয়, এটি হলো মৌলিক পদ্ধতি। আর যেটি সরাসরি প্রয়োগ না, ওই যে মৌলিক পদ্ধতিগুলো, ওইগুলোকে অনুশীলন করার জন্য যেগুলো সহায়তা করে, সেইগুলো হলো সহায়ক পদ্ধতি। এটারও তিনটা ভাগ আছে, সমাজ কল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বিভিন্ন বইয়ে হয়তো বা সমাজ কল্যাণ প্রশাসনকে বলা হয়েছে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা বা সামাজিক কার্যক্রম, বা কোথাও কোথাও এটাকে বলা হয়েছে সামাজিক গবেষণা। যদি আমাদের এই মহামারী কালীন কাল যদি আমাদের কোনো সময় কেটে যায়, আমরা যদি লাইভে ক্লাস নিতে পারি, তাহলে এই যে সমাজ কল্যাণ প্রশাসন বা সমাজকর্ম প্রশাসন অথবা সমাজকর্ম গবেষণা বা সামাজিক গবেষণা, এর বিস্তারিত ব্যাখ্যা আমরা তোমাদেরকে তখন দিব। আপাতত তোমরা জানার জন্য শিখে রাখো যে সহায়ক পদ্ধতি তিনটি, সমাজ কল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। এই তিনটি পদ্ধতির উপরে নির্ভর করে মূলত সহায়ক পদ্ধতিগুলো গড়ে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা খেয়াল করি তাহলে পদ্ধতিগুলো কিন্তু আমাদের কাছে একটু সহজ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করো যে প্রথমে আমরা বলছি সমাজকর্ম পদ্ধতি, তার মধ্যে এটি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটি আসছে আমাদের মৌলিক পদ্ধতি, সাথে সাথে আরেকটি আসছে সহায়ক পদ্ধতি। আবার মৌলিক পদ্ধতির তিনটে ভাগ, ব্যক্তি সমাজকর্ম, নেক্সট দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। আমি জানি না তোমরা এত ছোট লেখা খেয়াল করতে পারবে কিনা, সমষ্টি সমাজকর্মেরও কিন্তু দুটো ভাগ আছে, একটি সমষ্টি সংগঠন, একটি সমষ্টি উন্নয়ন। আমরা একটু পরেই এটার বিস্তারিত আলোচনায় যাব। আশা করি যে বিস্তারিত আলোচনায় গেলে এখানে কি লেখাটা আছে এটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এরপর আমরা বলছি সহায়ক পদ্ধতি, যেটি একটু আগেই বললাম, এরও তিনটি ভাগ, সমাজ কল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। এই তিনটি আছে। আমরা যদি এই তিনটার বিস্তারিত আমরা জানতে চাই, অর্থাৎ মৌলিক পদ্ধতির মধ্যে আমরা যেটাকে বললাম ব্যক্তি সমাজকর্ম, এই ব্যক্তি সমাজকর্মটি কি, বা দল সমাজকর্ম কি, বা সমষ্টি সমাজকর্ম কি, এটি আমাদের কাছে সহজ হয়ে ওঠার কথা। দেখি তাহলে আমাদের কি আছে। আমরা শুরুতেই বলছি সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল, সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যেসব পদ্ধতি
প্রত্যক্ষভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেই সব পদ্ধতিকে মৌলিক পদ্ধতি বলা হয়। সেই একটু আগেও এই একই সেম কথা বলেছি না? তাহলে এই যে মৌলিক পদ্ধতি, তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল কেস ওয়ার্ক। এই যে সোশ্যাল কেস ওয়ার্ক বা ব্যক্তি সমাজকর্ম, যেটি হলো কি সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সহায়তা করে যাতে করে ব্যক্তি তার সুপ্ত প্রতিভা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেই নিজের সমস্যা সমাধানে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রসঙ্গে একটু তোমাদেরকে বলি, তোমরা যদি টোটাল সমাজটাকে চিন্তা করো, সেই সমাজের সব থেকে ছোট্ট একক বা ক্ষুদ্রতম একক হচ্ছে ব্যক্তি। ব্যক্তি যখন আমরা বলছি, তখন তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করে দেখো, যখন আমি বলছি আমি বললে কিন্তু আমার থেকে ছোট, আমার থেকে অসহায় বা আমার থেকে এই রকম নিঃসঙ্গ কিন্তু আর কিছু থাকছে না। এই যে ব্যক্তি বা এই আমিত্ব যখন থাকছে, সেই আমির সমস্যা সমাধান করতে গিয়ে কোন আমি? যে আমি সমস্যাগ্রস্ত, সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য প্রথম সমাজকর্মের যে পদ্ধতি বা যে ধাপটি, সেটি হচ্ছে সমাজের সবথেকে ক্ষুদ্র একককে নিয়ে, আর সেই ক্ষুদ্র এককটি হলো ব্যক্তি। আর সেই ব্যক্তির সমস্যা সমাধান কিভাবে? সেই ব্যক্তিকে কোনো কিছু সাপোর্ট বা সাহায্য করে না, কি করে? তার সুপ্ত প্রতিভা এবং তার সম্পদ। সমাজকর্ম বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজস্ব ক্ষমতা বা নিজস্বতা বা স্বকীয়তা দিয়ে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর তার সেই যে নিজস্ব স্বকীয়তা বা নিজস্ব যে প্রতিভা বা ক্ষমতা, সাথে সাথে সম্পদ বলতে কিন্তু আমরা বারবার বলি যে সম্পদ বলতে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পদ, ধন দৌলত, এগুলো কিন্তু না। সম্পদ, সে ব্যক্তি নিজেও একটি সম্পদ। আমার যে সময়গুলি, এটিও সম্পদ। আমার শারীরিক সুস্থতা, এটিও কিন্তু সম্পদ। আমার মেধা, এটিও কিন্তু সম্পদ। তাইলে একজন ব্যক্তি তার সুপ্ত প্রতিভা এবং সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেই নিজের সমস্যা সমাধান করে, সেটিকে বলে ব্যক্তি সমাজকর্ম। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে যদি ব্যক্তি নিজেই নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে এবং নিজের সম্পদের ব্যবহার করে যদি কাজ করতে পারে, তাহলে সমাজকর্ম বা সমাজকর্মীর কাজটা কোথায়? সমাজকর্ম বা সমাজকর্মীর কাজটা হচ্ছে তার সেই কাজের রাস্তাটা, আমরা যেটা কিছুক্ষণ আগেই বললাম, যে তাকে একটা সঠিক উপায় বা একটা মাধ্যম বা একটা পন্থা দিয়ে দেখিয়ে দেয়া, সেই পন্থাটা দেখানোর কাজ। কারণ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি বা খুব সাধারণভাবে কোনো ব্যক্তি কিন্তু মনে করে না যে আমার মধ্যে কিছু স্বকীয়তা আছে, আমার মধ্যে কিছু ক্ষমতা আছে বা আমার মধ্যে কিছু সুপ্ত প্রতিভা আছে, এটা কিন্তু মনে করে না। আবার তার যে শারীরিক সুস্থতা, তার যে মেধা, তার সাথে যে সময়, এগুলোকে কখনোই সে সম্পদ মনে করে না। সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা সম্পদ কোনটাকে মনে করি? সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা সম্পদ মনে করি একেবারে আমাদের স্থাবর বা অস্থাবর বা দৃশ্যমান যেসব মূর্ত যেসব সম্পদ আছে, নগদ টাকা পয়সা, জমি জায়গা বা অন্যান্য যেসব ধন দৌলত, এগুলোকে আমরা সম্পদ মনে করি। কিন্তু আমি নিজেই যে একটা সম্পদ, আমার যে একটা মেধা আছে, এটাও যে আমার সম্পদ, আমার যে শারীরিক সুস্থতা, এটাও যে আমার সম্পদ, এটা কিন্তু মনে করি না। সমাজকর্মী কিন্তু তাকে সেই জায়গাটাতে নক করতে সাহায্য করে
বা সেই জায়গাটি তাকে সক্ষম করতে সাহায্য করে। কেননা তোমরা জানো যে ইতিপূর্বে আমরা যখন সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছি, পরিধির কথা বলেছি, পাঠের প্রয়োজনীয়তার কথা বলেছি, সেইখানে আমরা কি বলেছি? সেখানে বলেছি যে মানুষকে, সমস্যাগ্রস্ত মানুষকে সক্ষম করে তোলা বা আত্মনির্ভরশীল করে তোলা। এই যে সক্ষম করে তোলা বা আত্মনির্ভরশীল করে তোলার কাজটি কিন্তু সমাজকর্ম করে, যে কারণে সমাজকর্মকে বলা হয় একটি সক্ষমকারী প্রক্রিয়া। আর এই সক্ষমকারী প্রক্রিয়ার কাজটি যখন একজন ব্যক্তি বা কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে, তার প্রতিভা বিকাশ, তার সম্পদের যথার্থ ব্যবহারের মাধ্যমে, সেটি হয়ে যায় ব্যক্তি সমাজকর্ম। আমরা পরবর্তীতে যখন ব্যক্তি সমাজকর্মের বিস্তারিত আলোচনা করব, তখন আমরা এর উদাহরণগুলো দিলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। আপাতত বিষয়গুলোকে আমরা শুধু নিজেদের মতো করে একটু জেনে রাখি। পরবর্তীতে আমরা বলছি যে সমাজকর্মের আরেকটি মৌলিক পদ্ধতির আরেকটি ভাগ হচ্ছে দল সমাজকর্ম বা সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে ব্যক্তি সব থেকে ক্ষুদ্র একক। কে ক্ষুদ্র একক? আমি ক্ষুদ্র একক। এই যখন কয়েকজন আমি একত্রিত হই, তখন কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় কয়েকজন আমি একত্রিত হলে আমরা। আর আমরা বলতেই কিন্তু একাধিক ব্যক্তির সমাবেশ। একাধিক ব্যক্তির সমাবেশই মানে সেটা একটি দল। দল বলার জন্য একটি দল হতে পারে সেখানে 500 বা 1000 জন সদস্য, আবার কিন্তু একাধিক ব্যক্তির সমষ্টি হলো দল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সমাজ বিজ্ঞান তো পড়লে সমাজ কর্ম পড়া যায় না, তবুও যারা জানো অথবা পৌরনীতি সুশাসন পড়ো, সেখানে পরিবার যে অধ্যায়টি আছে, সেই পরিবার অধ্যায়ের মধ্যে কিন্তু পরিবারের একটি ভাগ আছে। সেই পরিবারের ভাগের মধ্যে কি সাধারণ কথায় আমরা জানতাম যে পরিবার দুই প্রকার, একটি হচ্ছে একক পরিবার, আরেকটি হচ্ছে যৌথ পরিবার। কিন্তু সেই একক পরিবারেরও কিন্তু একটি ভাগ আছে। সেই ভাগটি হচ্ছে অনুপরিবার এবং একক পরিবার। অনুপরিবার একবারে সদ্য বিবাহিত অথবা দীর্ঘদিন ধরে বিবাহিত থাকতে পারে এমন একটি পরিবার, যেখানে একজন পুরুষ এবং একজন নারী সমাজ কর্তৃক স্বীকৃত একটি বন্ধনে আবদ্ধ হয়ে একত্রে থাকে। সেখানে কোনো সন্তান বা অন্য কোনো কিছু বা অন্য আর কোনো লোক থাকে না, সেটাই হচ্ছে অনুপরিবার। তাহলে দুইজন নিয়েও কিন্তু একটি দল হচ্ছে। আবার যদি সেখানে তোমার মতো এরকম একজন দুইজন সন্তান আসে, 4 জনের একটি পরিবার, সেটাও কিন্তু একটি দল। তবে সেটি আর অনুপরিবার থাকছে না, সেটি হয়ে যাচ্ছে একক পরিবার। তাহলে একাধিক ব্যক্তি যখন একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়, আমরা সেই অনুপরিবারের উদাহরণ দিয়েই যদি আমরা এগোতে থাকি, যখন একজন পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক নারী সমাজ স্বীকৃত একটা বৈধ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের কিন্তু একটা বা তাদের কিছু সুনির্দিষ্ট কিন্তু লক্ষ্য সামনে রেখেই তারা একত্রিত হয়। আর এই সুনির্দিষ্ট লক্ষ্যগুলোকেই যখন সামনে রেখে এগোতে যায়, তখন তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয় বা সমস্যার সম্মুখীন হয়। শুধু এই 2 জন ব্যক্তি না, বাড়তে বাড়তে আমরা সেই 1000 জনের বা আমরা যদি 1000-এরও অধিক সংখ্যকের যদি আমরা দল বলি, তাহলে সেখানে কিন্তু কি হবে? ভিন্ন চিন্তাধারা, ভিন্ন মূল্যবোধ, ভিন্ন আদর্শ, ভিন্ন চিন্তা চেতনার মানুষ যখন একত্রিত হচ্ছে, খুব স্বাভাবিকভাবে তাদের সমস্যাগুলো সমাধান করতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন মতদ্বৈততা হতেই পারে। আমরা পরিবার এর সাথে যারা আছে, আমরা দেখি না যে পরিবারের সাথে আমরা থাকি, সব সময় কিন্তু আমরা মতৈক্যে পৌঁছতে পারি না, বিভিন্ন সময় মতদ্বৈততা থাকে। সেই মতদ্বৈততাকে বা মতের অমিলগুলোকে একটি দলে যখন কি করা হয়, গঠনমূলক দলীয় অভিজ্ঞতার আলোকে তাদেরকে একত্রিত করে বা একসাথে করে সেই লক্ষ্য অর্জনের সক্ষমতা অর্জন করা হয়, সেটিকেই বলা হয় মূলত দল সমাজকর্ম। তাহলে আগের যেটি আমরা বললাম ব্যক্তি সমাজকর্ম একান্তই একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে, আর দল সমাজকর্মটা হচ্ছে যেহেতু একাধিক ব্যক্তি, একাধিক ব্যক্তিত্ব, একাধিক চিন্তা ভাবনা, এই জন্য এখানে কি করা হয়, গঠনমূলক দলীয় অভিজ্ঞতার আলোকে তাদেরকে
এমনভাবে সাহায্য করা যাতে করে তারা সামাজিক ভূমিকাটা যথাযথভাবে পালন করতে সক্ষম হয়। আর দল সমাজকর্মে ব্যক্তি সমস্যা তো সমাধান হয়, সাথে সাথে দলীয় সমস্যার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়। তাহলে এটি হলো মূলত দল সমাজকর্ম, যখন একাধিক ব্যক্তি একত্রিত হয় এবং তাদের সমস্যা সমাধানের জন্য গঠনমূলক দলীয় অভিজ্ঞতার আলোকে সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেটি হলো দল সমাজকর্ম। এরপর আরেকটি মূল পদ্ধতি, সেটি হচ্ছে কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক বা সমষ্টি সমাজকর্ম। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা একটু খেয়াল করতে পারছ যে আস্তে আস্তে কিন্তু আমাদের একজন ব্যক্তি, একাধিক, তাই না, সংখ্যা বেড়ে গেল। তার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, আরো বেশি, এইরকম অনেক অনেক অনেক। তার মানে যেখানে দলের ব্যক্তির থেকে দল আসলো দুইয়ের অধিক দিয়ে, আবার এইরকম অনেকগুলো দল যেখানে আছে সেটাকে বলা হচ্ছে সমষ্টি বা কমিউনিটি। যদি আমরা এটাকে সমাজ হিসেবে ধরি তাহলে একটা বৃহত্তম পরিসর। আবার যদি আমরা সরাসরি কমিউনিটি শব্দের বাংলা প্রতিশব্দ করি, এখানে কি চলে আসে, এখানে কিছুটা সংকীর্ণতা চলে আসে। কমিউনিটির যদি সরাসরি আমরা বাংলা করি তাহলে এখানে গোষ্ঠী বা সম্প্রদায় চলে আসে। গোষ্ঠী বা সম্প্রদায় বলতে গেলে কিন্তু একটু সংকীর্ণ অর্থ বোঝায়। এই জন্য সমষ্টি এই কমিউনিটি সোশ্যাল ওয়ার্কের এটার বাংলা একটু শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা হয়েছে সমষ্টি শব্দটি দিয়ে, যেখানে অনেক ধরনের দল থাকে, যেটা সমাজ থেকে কিন্তু আবার ছোট কমিউনিটি। সমাজের মতো মানব সমাজ বললে সারা বিশ্বের সকল মানুষকে বোঝায়, কিন্তু আমরা যদি স্টুডেন্ট কমিউনিটি বলি তাহলে শুধুমাত্র কিন্তু শিক্ষার্থীদের বোঝাচ্ছে। আবার যদি আমরা বলি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট কমিউনিটি, তাহলে শুধুমাত্র যারা, তোমরা যখন বাস্তবে এসে রাজশাহী কলেজে ক্লাস করবে দেখবে যে তোমাদের থেকে, তোমরা তো এখন একাদশে আছো, রাজশাহী কলেজের প্রেক্ষাপটে তোমরা হলে সব থেকে কি বলা যায়, এই প্রবেশিকা শ্রেণী, মানে জাস্ট তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এসছো, তোমাদের উপরে আছে দ্বাদশ শ্রেণী, তার উপরে বিভিন্ন বিভাগের অনার্সের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের ডিগ্রি পাস কোর্স বলে যারা পরিচিত সেই সকল শিক্ষার্থী আছে, প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থী আছে, মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থী। তাহলে যখন আমি শুধুমাত্র বলছি স্টুডেন্ট কমিউনিটি অফ রাজশাহী কলেজ, তখন কিন্তু রাজশাহী কলেজের সকল শিক্ষার্থী বোঝাচ্ছে। আমি যদি বলি একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তাহলে একটা সুনির্দিষ্ট ইউনিটকে বোঝাচ্ছে। এই যে সুনির্দিষ্ট ইউনিট বোঝানো, অথবা দ্বাদশ শ্রেণী, অথবা অনার্স ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী, অথবা অনার্স সমাজকর্মের শিক্ষার্থী, তাহলে কিন্তু তুমি সেখান থেকে বাদ যাচ্ছ। আবার অনার্স বলে যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমি আলাদা করছি, তখনও কিন্তু আবার ওইটা কমে কমে আসছে বা ক্রমান্বয়ে টোটালটা আলাদা হচ্ছে। তাইলে এই যে সমষ্টি বলতে আমরা সমস্বার্থ সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গকে বুঝি, যারা নিজেদের স্বার্থ বা নিজেদের বিষয় সম্পর্কে বা নির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে যারা একত্রিত হয়ে থাকে বা একত্রিত হয়, এরকম একটা বিষয়কে। কেননা অনেক সময় আমরা সমাজ এবং কমিউনিটির মধ্যে কিন্তু কি বলা যায়, পার্থক্যটা বা একটা যে অদৃশ্য রেখা আছে এটাকে টানতে পারি না। এই জন্যই মূলত কমিউনিটিটা হলো সমাজের থেকে ক্ষুদ্র একটা একক, যারা সমস্বার্থ সংশ্লিষ্ট কিছু সদস্য একত্রিত হয় এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে। সেটাই হচ্ছে কিন্তু এক একটি সমষ্টি বা কমিউনিটি। এই সমষ্টি বা কমিউনিটির চাহিদা প্রয়োজন অনুযায়ী তাদের বস্তুগত ও অবস্তুগত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সেই কমিউনিটির বা সমষ্টির সদস্যদের মনোসামাজিক সমস্যার সমাধান এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্য সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয় সেটিকে বলা হয় সমষ্টি সমাজকর্ম। আর সমষ্টি সমাজকর্মের আছে দুইটা দিক।
একটি দিক হচ্ছে, আমরা যদি স্লাইডে খেয়াল করি তাহলে হচ্ছে সমষ্টি সংগঠন, আরেকটি হচ্ছে, প্রথমটি সমষ্টি সংগঠন, অপরটি সমষ্টি উন্নয়ন। সমষ্টি সংগঠনটা কি? সমষ্টি সংগঠনের ইংরেজি প্রতিশব্দ হলো কমিউনিটি অর্গানাইজেশন, যেটাকে আমরা ব্যাখ্যা করলে পাই সমষ্টি সংগঠন সমাজকর্মের মৌলিক পদ্ধতির একটা বিশেষ দিক, যার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সমাজ কল্যাণমূলক প্রয়োজন ও সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট বা নির্ধারিত এলাকার কিছু মানব সমষ্টি যাদের কল্যাণমূলক কাজের জন্য তাদের চাহিদা বা প্রয়োজন, তার সাথে কি করা হয়, তাদের সম্পদ, এই দুইটার মধ্যে একটা ফলপ্রসূ সামঞ্জস্য বিধান বা অ্যাডজাস্টমেন্ট করা হয়, সেটি হচ্ছে সমষ্টি সংগঠন। এরপরে আমরা আসি সমষ্টি উন্নয়নে, তারপরে আবার আমরা সমষ্টি সংগঠনে কিন্তু আসবো। একটু মনে রাখবে, সমষ্টি উন্নয়ন বা কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটি বলা হচ্ছে সমষ্টি উন্নয়ন হলো অনুন্নত জনগোষ্ঠী কর্তৃক পরিকল্পিত ও বাস্তবায়িত আত্মসাহায্যমূলক কর্মসূচি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য রাখো বা একটু লক্ষ্য রাখতে পারো যে এক জায়গায় বলা হচ্ছে কি, নির্দিষ্ট ভৌগোলিক এলাকার কিছু মানুষ যাদের সমাজ কল্যাণমূলক প্রয়োজন আর সম্পদের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা, আর এখানে বলা হচ্ছে কিন্তু অনুন্নত জনগোষ্ঠী, তার মানে এদের কিন্তু সম্পদ নেই, চাহিদা আছে, যেখানে আত্মসাহায্য কর্মসূচি বাস্তবায়ন করা যাবে। এবং এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে কি করবে সরকার বা অন্য কোন প্রতিষ্ঠান, তাদেরকে কারিগরি নির্দেশনা বা আর্থিক সহায়তা দিবে। তাতে করে হবে কি, এই যে সমষ্টি উন্নয়নের অর্থাৎ অনুন্নত জনগোষ্ঠী সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। খুব সহজ ভাষায় এবার আমরা উদাহরণে আসি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করো, সমষ্টি সংগঠনের কথা আমরা বলি, ধরে নাও যে কোনো একটি শহরের অত্যন্ত উন্নত একটি আবাসিক এলাকা, এটি হতে পারে আমাদের রাজধানী ঢাকা শহরের অভিজাত এলাকা, গুলশান, বনানী, এইরকম কোন অভিজাত এলাকা, সেইখানে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে। গুলশান, বনানী, অথবা ধরে নাও আমাদের এই শহরে পদ্মা আবাসিক এলাকা, অথবা এরকম যা দুই একটি আরো আবাসিক এলাকা আছে। এইসব আবাসিক এলাকায় কোন শ্রেণীর মানুষের বসবাস? যাদের অর্থ সম্পদ আছে, তাই না? কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের কোনো কোনো আবার প্রয়োজনও আছে। এইরকম কোন প্রয়োজনে বা এইরকম এলাকার, অর্থাৎ এই পদ্মাবাসিক এলাকার কথা বললাম, অথবা ঢাকার গুলশান, বনানী এইরকম অভিজাত এলাকার মানুষ যদি কোনো প্রয়োজন, তাদের এই যে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা সমাজ কল্যাণমূলক কাজের যদি কোনো প্রয়োজন পড়ে, কিরকম কাজ পড়তে পারে? হয়তো সেই সব এলাকার গৃহস্থালী যে বর্জ্য বা আবর্জনা আছে, অর্থাৎ দৈনন্দিন যে বর্জ্য বা আবর্জনা তৈরি হয়, এইটি ফেলার জন্য বা এটিকে নিষ্কাশন করার জন্য, বা ধরেই নিতে পারো অতিবৃষ্টির কারণে কোনো একটি এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে পানি নিষ্কাশনের প্রয়োজন। এইরকম ক্ষেত্রে সেই সব এলাকার লোকের কিন্তু পানি নিষ্কাশন বা ময়লা আবর্জনা পরিষ্কার করার প্রয়োজন আছে। সাথে সাথে তারা কিন্তু তাদের সম্পদ, অর্থাৎ একটি ড্রেনও করে নিতে পারে, আবার তাদের ময়লা ফেলার জন্য সুনির্দিষ্ট কিছু লোক নিয়োগ, তারপরে সেই ময়লা ক্যারি করার জন্য কিছু ভ্যান বা গাড়ি নিয়োগ, এই গাড়ি সেখানে কাজে লাগানো, এবং এই খরচটি তারা কিন্তু নিজেরাই কি করতে পারে, সম্পন্ন করতে পারে। এইরকম জায়গায় ব্যবহার হয় সমষ্টি সংগঠন। পক্ষান্তরে অনুন্নত এলাকা বলতে শহরের বস্তি এলাকা অথবা আমাদের দেশের গ্রামীণ এলাকা, যেসব এলাকার মানুষের প্রয়োজন আছে, সমস্যা আছে, কিন্তু নাই তাদের অর্থ বা সম্পদ। এখন সমাজকর্ম তো অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবে না। সমাজকর্ম কি করবে? কিছু কারিগরি নির্দেশনা দিবে, তাই না? কারিগরি নির্দেশনা, কেননা
সমাজকর্মের কাজ কি? সক্ষম করে তোলা, তার সম্পদটাকে কাজে লাগানো। আবার আমরা আর্থিক সাহায্যের কথা বলছি, আর্থিক সাহায্য কিন্তু তাকে একবারে খেয়ে ফেলার জন্য, মানে খেয়ে শেষ করে দেওয়ার জন্য না, তাকে এটা সহায়তা করবে যে আবার যেন সে সেই আর্থিক যে সহায়তাটা পেয়েছিল সেটা আবার ফেরত দিতে পারে। অর্থাৎ সহজ কথায় আমাদের দেশে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বা সরকারের সমাজ কল্যাণ বিভাগ, সমাজসেবা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর অথবা অন্যান্য জাতি গঠনমূলক যে সকল বিভাগ আছে, এই সকল বিভাগ কর্তৃক আমাদের দেশের যে প্রান্তিক জনগোষ্ঠীকে বা অনুন্নত এলাকার জনগোষ্ঠীকে যে সাহায্যটি প্রদান করা হয়, কি আকারে প্রদান করা হয়? একেবারে খেয়ে শেষ করে দেওয়ার জন্য না, কিন্তু ঋণ আকারে প্রদান করা হয়। সেই যে ঋণের অর্থ পেল এবং কাজ করার জন্য কি পেল? কারিগরি নির্দেশনা। এই রকম যে কাজটি হয় সেটি হলো মূলত সমষ্টি উন্নয়ন। তাহলে খুব সহজ কথায় সমষ্টি সংগঠন হলো কোনো একটি দেশের উন্নত এলাকার জন্য, আর সমষ্টি উন্নয়নটি হলো অনুন্নত এলাকার জন্য। অবশ্য আমরা একটু রিভার্স করে বলতে পারি, যেটা উন্নত দেশের জন্য এটা অনুন্নত দেশের জন্য। আবার অনুন্নত দেশেরও তো, বা আমাদের মতো উন্নয়নশীল দেশের তো কিছু অনুন্নত এলাকা থাকে, সেই অনুন্নত এলাকাতেও কিন্তু সমষ্টি উন্নয়ন ব্যবহার করা হয়, এবং অনুন্নত দেশের উন্নত এলাকাতে সমষ্টি সংগঠন ব্যবহার করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে মৌলিক পদ্ধতি থেকে যে জিনিসটাতে আসলাম বা এসে পৌঁছলো, সেটা প্রথমে আমরা বলেছিলাম ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ একজনের ক্ষেত্রে। আমরা যদি এভাবে দেখি, লক্ষ্য রাখো যে একজন, এই ক্ষেত্রে কিন্তু ব্যক্তি সমাজকর্ম। আবার যখন একই চিন্তাভাবনা, একই ধারণা, এই রকম জায়গা থেকে যখন আসছে কিছু মানুষ যারা একত্রিত থেকে কাজ করছে, বা একাধিক যখন বলছি, তখন কি হচ্ছে? এই রকম ক্ষেত্রের জন্য আমরা দলের কথা বলছি, যে একাধিক মানুষ তাদের একটা সম পর্যায়ের বা সম চিন্তাভাবনার যে সমস্যা, এই রকম সমাধানের জন্য যেটি ব্যবহার করছে সেটি দল সমাজকর্ম। আবার অনেকগুলো দল বা দলের থেকে বড় যে ইউনিট, যে ইউনিটটাকে আমরা বাংলায় বলছি সমষ্টি আর ইংরেজিতে বলছে কমিউনিটি, এই ক্ষেত্রে যেটি প্রয়োগ করা হচ্ছে সেটি হলো সমষ্টি সমাজকর্ম। তার মধ্যে উন্নতদের জন্য যেটি ব্যবহার করা হচ্ছে, উন্নত এলাকার জন্য যেটি ব্যবহার করা হচ্ছে সেটি সমষ্টি সংগঠন, আর অনুন্নত এলাকার জন্য যেটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে সমষ্টি উন্নয়ন। এইগুলো মূলত হলো সমাজকর্মের মৌলিক পদ্ধতি। পাশাপাশি যদি আমরা মৌলিক পদ্ধতির সাথে আরেকটি কি শিখেছিলাম? সহায়ক পদ্ধতি বা সাহায্যকারী পদ্ধতি। সহায়ক পদ্ধতি আমরা আগে বলেছি যে সহায়ক পদ্ধতি নিজে কোনো পদ্ধতি না, এই যে আগের পদ্ধতিগুলো, অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন বা সংক্ষিপ্ত সমষ্টি সমাজকর্ম, সেটিকে সাহায্য করার জন্য সমাজকর্মের যে পদ্ধতি সেটি হলো, বা সেটাকেই বলা হয় সহায়ক পদ্ধতি। সেই সহায়ক পদ্ধতির মধ্যে আছে কি? সমাজ কল্যাণ প্রশাসন। সমাজ কল্যাণ প্রশাসন, যেটির ইংরেজি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন বা সমাজ কল্যাণ প্রশাসন কি? এমন একটি কৌশল বা প্রক্রিয়া যে সামাজিক নীতিকে সমাজ সেবায় পরিণত করা যায় কাজ। এছাড়া আরেকটা কাজ করে কি? বিভিন্ন সমাজ কল্যাণমূলক পরিকল্পনা এবং কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন করাই হচ্ছে সমাজ কল্যাণ প্রশাসনের কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী আমাদের গ্রামীণ এলাকার হয়ে থাকো বা উপজেলা পর্যায়ে হয়ে থাকো, তোমার উপজেলা পর্যায়ে যে অফিসগুলি আছে, অর্থাৎ উপজেলা পরিষদের মধ্যে বিভিন্ন ধরনের অফিস আছে না? উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আছে, উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় আছে, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আছে, মৎস্য কর্মকর্তার কার্যালয়, অথবা লাইভ স্টক অফিসারের খাদ্য কর্মকর্তা। ঠিক এইরকমই একজন কিন্তু সমাজসেবা কর্মকর্তা থাকেন। এই যে সমাজসেবা কর্মকর্তা যিনি থাকেন, তিনি
উপজেলা সমাজসেবা এই কর্মসূচির আওতায় তিনি তার কাজগুলোকে বাস্তবায়ন করেন। মূলত আমাদের দেশে আমরা একটু আগে যেটি বললাম, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন উপজেলা সমাজসেবা কর্মসূচি কি করে সমষ্টি উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করে। শুধু উপজেলা সমাজ সেবা কর্মসূচি না, শহর এলাকার জন্য আছে শহর সমষ্টি উন্নয়ন কর্মসূচি। আবার যারা পিতামাতাহীন, অর্থাৎ সহজ কথায় যাদেরকে আমরা এতিম বলি, এদের জন্য আছে শিশু পরিবার। যারা বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার শিকার, এদের জন্য আছে শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। এই রকম যে কাজগুলো সম্পন্ন হয় সেটি কিন্তু এই সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রীয় যে সমাজ সেবার বা সমাজ কল্যাণমূলক নীতি থাকে, এই নীতিটাকে বাস্তবায়ন করা কাজটি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এরকম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন যখন কাজ করছে, তারা ব্যক্তিকে নিয়েও কাজ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি দেশের বড় বড় হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলি অর্থাৎ সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যাও, সেখানে কিন্তু দেখবে যে অন্যান্য চিকিৎসা কর্মকর্তাদের মতো কিন্তু একজন সমাজসেবা অধিদপ্তরের অধীনে হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা নামে একজন অফিসার সেখানে কাজ করে। তিনি কিন্তু চিকিৎসা সেবা দেন না, তিনি চিকিৎসা সেবা পেতে সহায়তা করেন। এই যে চিকিৎসা সেবা পেতে সহায়তাকারী একজন সমাজকর্মীর মাধ্যমে যে কাজটি সম্পন্ন হয়, সেটি কিন্তু সমাজ কল্যাণ প্রশাসন। আশা করি তোমাদের কাছে বিষয়টি কিছুটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট আসি। এই সমাজ কল্যাণ প্রশাসনের পর আরেকটি পদ্ধতি হলো সমাজকর্ম গবেষণা। খুব সহজভাবে বুঝতে পারছো গবেষণার কাজটা কি? গবেষণার কাজ হলো যে কোনো একটা বিষয় নিয়ে কি করা, তার জ্ঞান কৌশল এই ধারণাগুলোকে নিয়ে তার যে যথার্থতা বা কার্যকারিতা, অর্থাৎ এই কাজটা সম্পন্ন হচ্ছে কি হচ্ছে না, কত ভালো হচ্ছে, কত তার উপকারভোগী, বা ভবিষ্যতে এই কাজটাকে আরো কতভাবে সম্প্রসারণ করা যায়, এই সকল দিক যেখান থেকে বা যে পদ্ধতির সাহায্যে করা হয়, সেটি হলো মূলত সমাজকর্ম গবেষণা। উদাহরণ হিসাবে আমরা বলি, তোমরা যদি তোমাদের সিনিয়র কেউ দ্বাদশ শ্রেণীতে পড়ে থাকে, বা তোমরা যদি সমাজকর্মের দ্বাদশ শ্রেণীর বইটি দেখো, সেখানে সমাজকর্মের বিভিন্ন শাখা আছে। সেই শাখার মধ্যে একটি আছে স্কুল সমাজকর্ম। আমাদের দেশে প্রচলিত নয়, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু স্কুল সমাজকর্ম প্রচলিত আছে। আমাদের দেশে একসময় এই স্কুল সমাজকর্ম এটি কিন্তু চালু করা হয়েছিল, বা এটি বাস্তবায়িত করা হতো। পরবর্তীতে যখন দেখা গেল যে স্কুল সমাজকর্মের কার্যকারিতা অত বেশি ইফেক্টিভ হচ্ছে না বা অত বেশি কার্যকারী হচ্ছে না, তখন সরকার করলেন কি, ওই কাজটি অর্থাৎ স্কুল সমাজকর্মের এই কাজটিকে বন্ধ করে দিয়ে অন্য ইফেক্টিভ যে কাজগুলো আছে সেই কাজের সম্প্রসারণ করে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে 60-এর দশকে, 1960 সালের যে দশক, অর্থাৎ 60 সাল থেকে 61 সাল থেকে শুরু করে 69 বা 70 সাল পর্যন্ত, এই দীর্ঘ সময় কিন্তু বা এই 10 বছরে আমাদের দেশে তৎকালীন 4টি বিভাগীয় শহরে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা, এই 4টি বিভাগীয় শহরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য, অন্ধদের জন্য এবং মুকবধিরদের জন্য এই শারীরিক প্রতিবন্ধী স্কুল বা অন্ধ স্কুল বা বোবা স্কুল, যেটি প্রচলিত নামে পরিচিত, এইরকম স্কুলগুলো কিন্তু খোলা হয়েছিল বা শুরু করা হয়েছিল। আমরা একটু আগে বলেছি কিন্তু যে স্কুল সমাজকর্মটা বন্ধ করা হয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীদের জন্য। কিন্তু এই যে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য এই কর্মসূচিটি কিন্তু এখন শুধু এই 4টি বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ না, এটি অনেক ক্ষেত্রে বা অনেক জায়গায় জেলা পর্যায়েও কিন্তু সম্প্রসারণ করা হয়েছে। এই যে জেলা পর্যায়ে সম্প্রসারণ বা জেলা পর্যায়ে এটাকে বাড়ানো, এটা পাওয়া গেছে কোথা থেকে? এই যে গবেষণার মাধ্যমে, যে এই কর্মসূচিটির যথার্থতা বা কার্যকারিতা বা এর উপকারভোগীর সংখ্যা কত, এটি বাড়ানো যাবে না এটিকে বন্ধ করে দেওয়া উচিত। যেমন শুরুতেই আমাদের দেশে 1974 সালে, যেটি বর্তমানে উপজেলা সমাজসেবা, এই কর্মসূচিটি
তৎকালীন 17টি জেলায়, অর্থাৎ যখন শুরু করা 19টি জেলায়, 1974 সালে বাংলাদেশে জেলার সংখ্যা ছিল 19, এই 19টি জেলার 19টি থানাতে এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয়। যখন দেখা গেল যে এটার কার্যকারিতা অনেক বেশি, উপকারভোগীর সংখ্যা অনেক বেশি, তখন এখন কিন্তু বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই উপজেলা সমাজসেবা কর্মসূচি সম্প্রসারিত করা হয়েছে এবং সম্প্রসারণের কাজে সহায়তা করেছে বা সহায়ক ভূমিকা পালন করেছে সমাজকর্ম গবেষণা। আশা করি বিষয়টা তোমাদের কাছে আরো বেশি তোমরা জানতে পেরেছো বা পরিষ্কার হয়েছে। সর্বশেষ আমরা আসি সামাজিক কার্যক্রম। এটি সম্পর্কে আরো বিস্তারিত বলবো, কিন্তু সহজভাবে জেনে রাখো, সামাজিক কার্যক্রম হলো এমন একটি সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন ধরনের অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত অবস্থা, যে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত অবস্থা কি করে সমাজের মানুষকে কষ্ট দেয় বা সমাজের মানুষের বিভিন্ন অসুবিধার সৃষ্টি করে, সেখান থেকে মানুষকে উত্তরণ ঘটাতে বা সেখান থেকে বের হয়ে আসতে মানুষকে সাহায্য করে। তোমরা তো এর আগে পড়েছো বা তোমাদের অবশ্যই মনে আছে রাজা রামমোহন রায়ের ভূমিকা, যিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, যিনি বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। এটাই কিন্তু সামাজিক কার্যক্রম। তাহলে এখন বলতে পারো যে স্যার সামাজিক কার্যক্রম তো হয়ে গেছে, তাহলে এখন দরকারটা কোথায়? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য রাখো বা তোমাদের এটি জানা আছে, বিশেষ করে আমাদের যারা ছাত্রী, তোমরা জানো যে আমাদের দেশে কিন্তু এই যে ইভটিজিং, এটাকে কিন্তু একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ইভটিজিং বা এরকম নারী নির্যাতন বন্ধের জন্য কিন্তু দেশে আইনের প্রচলন করা হয়েছে। এই যে ইভটিজিং বন্ধ করা বা নারী নির্যাতন বন্ধ করার জন্য সমাজকর্মের যে সহায়ক পদ্ধতির সহায়তা নেওয়া হয়েছে, সেটি হলো মূলত সামাজিক কার্যক্রম বা সোশ্যাল অ্যাকশন। তাহলে সামাজিক কার্যক্রম বা সোশ্যাল অ্যাকশন কি? যে সমাজে বিদ্যমান যে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত অবস্থা, যেটা সমাজের বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় ইরিটেট করে বা যন্ত্রণা দেয়, এই জিনিসটাকে সুপরিকল্পিতভাবে পরিবর্তন করে প্রয়োজনে সেখানে আইনেরও প্রয়োগ করা যেতে পারে, অথবা নতুন আইন সৃষ্টি করে সেই অনাকাঙ্ক্ষিত অবস্থাকে বা অবাঞ্ছিত অবস্থাকে দূর করার প্রক্রিয়াটিই হলো সামাজিক কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থী, মূলত এই কয়টি হলো আমাদের সমাজকর্মের পদ্ধতি। তাইলে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, তাহলে আমরা কি দেখতে পাই যে সমাজকর্মের যে আমরা বলেছিলাম যে দুইটি পদ্ধতি নিয়ে কাজ করে, যে দুইটি পদ্ধতির কথা বলেছিলাম, মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। সেই মৌলিক পদ্ধতির মধ্যে ছিল ব্যক্তি সমাজকর্ম, ছিল দল সমাজকর্ম, ছিল সমষ্টি সমাজকর্ম। আবার সহায়ক পদ্ধতির মধ্যে ছিল সমাজ কল্যাণ প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। এই যে 6টি পদ্ধতি, এই 6টি পদ্ধতি কিন্তু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কি করা হয়, সমাজকর্মের যে বাস্তবায়ন বা অনুশীলন এটি করা হয়। এজন্য আমরা শেষ দিকে এসে কি বলছি যে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো আলাদা আলাদাভাবে যদিও আমরা আলোচনা করি, তারপরেও কিন্তু পরস্পরের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। বাস্তব ক্ষেত্রে একটি পদ্ধতি অনুশীলন করতে গিয়ে অন্যান্য পদ্ধতির সহায়তা গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়ে। এই জন্য সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো সমন্বিতভাবে অনুশীলন করা হয়। আর সমন্বিতভাবে অনুশীলন করা হয় বলেই সমস্যা সমাধানের সমাজকর্মের এগুলোকে কি বলা হয়, ইন্টিগ্রেটেড মেথড বা সমন্বিত পদ্ধতি। আমরা পরবর্তী আমাদের যে আলোচনাগুলো আনবো, সেই পরবর্তী আলোচনাগুলোতে আমরা এই যে পদ্ধতিগুলো এখন বললাম এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আমরা আগামী ক্লাসে তোমাদের একটু আমরা বলেও রাখি যে তোমরা
আগামী ক্লাসে ব্যক্তি সমাজকর্ম এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু বলে রাখি যে তোমরা একটু ব্যক্তি সমাজকর্মের উপাদান, ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া, সমস্যা সমাধান পদ্ধতি এগুলো একটু দেখে রাখবে। তাহলে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে শুভ বিকেল জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।